ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সুবীর দাসের অঙ্ক বইয়ের পরিমিতি পার্টের বৃত্তের 41 থেকে 50 দাগের অঙ্কগুলো নিয়ে ভিডিওটা করছি। আচ্ছা, প্রথমে 41 দাগে চলে আসি। 41-এ কি বলেছে? বলেছে বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা একটা ওয়েল নোন সূত্র আছে। সূত্রটা কি? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, যেখানে এক্স এর মানটা কি, ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো সেটা। তাহলে এক্স এর মান 50 এখানে বসিয়ে দিই। তাহলে 2 গুণ 50 প্লাস স্কোয়ার মানে 50 গুণ 50 বাই 100 করলে কত হয়? এই 0 0 কেটে গেল। 50 2 100 প্লাস 25 সমান সমান 125%। উত্তর হবে তাহলে অপশান বি সঠিক উত্তর এখানে। 42-এর দাগে কি বলেছে? 42-এর দাগে বলেছে বৃত্তের পরিধি 15% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আচ্ছা, ব্যাসার্ধ বৃদ্ধি, পরিধি বৃদ্ধি, ব্যাস বৃদ্ধি একই রকমভাবেই এই সূত্রটার মাধ্যমে হয়ে যাবে। এটাও সেম একই সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? 15% বৃদ্ধি বলেছে পরিধি। তাহলে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, তাহলে 15 এক্স এর মান 15 বসালে 15 2 30 প্লাস 15 15 225 হয়, 15 স্কোয়ার 225 হয়, নিচে 100। তাহলে 30 প্লাস 100 মানে দুটোর পরে পয়েন্ট হবে, একটা দুটো, তাহলে 2.25 যোগ করলে পয়েন্টের এপাশে পূর্ণ সংখ্যা 2 আছে, 30 আর 2 32.25 হবে। সঠিক অপশানটা কত? ডি। আচ্ছা, 43 দাগ। আচ্ছা, এখানে বলে রাখি 43 44 45 46 এই চারটে অঙ্ক স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, মানে আমাদের প্রশ্ন পড়েই আমরা উত্তরটা বলে দিতে পারবো। কি আছে? বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করেছে, পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে। একদম ওই সেম উত্তর হবে 20%। 44-এ দাগ, ব্যাস 10% হ্রাস পেয়েছে, পরিধি শতকরা কত হ্রাস পাবে? 10% হ্রাস পাবে। মানে ব্যাসার্ধ বৃদ্ধি করো যত পার্সেন্ট, পরিধিও ঠিক তত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ যত পার্সেন্ট হ্রাস করবে, পরিধিও ঠিক তত পার্সেন্ট হ্রাস পাবে। এই একই রকম ব্যাসের ক্ষেত্রেও হবে। আবার উল্টোটা, পরিধিও যদি আমি যত পার্সেন্ট বাড়াবো, ব্যাসার্ধ ঠিক তত পার্সেন্ট বেড়ে যাবে। যেমন এই 45-এর দেখা যাচ্ছে একটি বৃত্তের পরিধি 40% বৃদ্ধি করা হলো, তাহলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? ওই 40% বৃদ্ধি পাবে। সেম 46-এর দেখো তাই। ফলে এই চারটে অঙ্ক এগুলো মনে রাখলেই হবে সম্পর্কটা। পরিধি, ব্যাসার্ধ আর ব্যাস, এই তিনটের মধ্যে যেটা বাড়াবে অন্যটা সে একই রেশিওতে বাড়বে। আচ্ছা, এবার 47-এর দাগে চলে আসি। 47-এর দাগে কি আছে? বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা অপশান ধরে করলে সব থেকে সুবিধা হবে, কারণ এই অঙ্কের সূত্র বলে দেওয়া আছে বইতে, একটা বড় সূত্র বলে দেওয়া আছে। ওই সূত্রের মাধ্যমে করতে গেলে পরীক্ষা হলে অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার হবে। ওটা না করে আমরা অপশান টেস্ট করলে এবং এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা ওই অঙ্ক দুটো 47 48 দাগে অঙ্ক করতে পারবো। 47-এর দাগে কি বলেছে? ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে, উল্টোটা দিয়েছে, ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, অপশানগুলো প্রথমে লিখে নিই। অপশান এতে আছে 8.25, অপশান বিতে আছে 10.2%, অপশান সিতে আছে 9.54, অপশান ডিতে আছে 11.5। আচ্ছা, ক্ষেত্রফল কত বলেছে? ক্ষেত্রফল বলেছে 20% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরিয়া, এস সারফেস এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 20% বৃদ্ধি পেয়েছে, প্লাস হয়েছে এখানে, প্লাস মানে বৃদ্ধিটা ধরে নিলাম। তাহলে আমাদের যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে দেখি কিভাবে অপশানের মাধ্যমে আমরা অঙ্কগুলো করতে পারবো। এখানে কি ছিল? এক্সটা কি ধরেছিলাম? যে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এক্সের জায়গায় আমরা ব্যাসার্ধটা পুট করেছিলাম, পুট করে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধি নির্ণয় করেছিলাম। এই যে এখানেও তাই, এই ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছিল। তার 42-এর দাগের অঙ্কটা কী ছিল? ওখানে পরিধি বৃদ্ধি পেয়েছিল, ফলে ক্ষেত্রফল কত। তাহলে এখানে আমরা অপশান ধরে ধরে, অপশানে যা দেওয়া আছে সেইটা এক্স এর মান হিসেবে ধরবো, ধরে দেখব 20-র কাছাকাছি কোনটা আসছে। আচ্ছা, অপশান এতে পয়েন্টটা যদি তুলে দিই, আমরা শুধু 8 দিয়ে কল্পনা করি, অপশান এটা যদি 8 দিয়ে কল্পনা করি, এই সূত্রটায় কি আসছে? 8 দিয়ে 16 প্লাস 8 64/100, 64/100, তাহলে 16 প্লাস 64কে 100 ভাগ করলে দুটো শূন্য আছে, দুটো পরে পয়েন্ট হবে 0.64, তাহলে এটা 16.64 আসছে। 20-র কাছাকাছি আসছে না, ফলে এটা হবে না। একই রকম বি অপশানটায় কি আসবে? 10.2, 0.2টা বাদ দিয়ে দাও, 10টা নিয়ে করো, তাহলে 10 2 20 প্লাস 10 10 100/100,
তাহলে এটা 20 প্লাস 100 100 কেটে 1 হয় 1, তার মানে 21 আছে 20, 20 থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, এটাও হবে না। 9.54, এটা 9.5 নিয়ে নাও। অপশান সিতে কি আছে, 9.5 নিয়ে নাও। তাই 9.5 গুণ 2 করলে কত হয়, 9 2 18, আর 0.5-এর জন্য 1, তাহলে কত হবে 19, প্লাস 9.5-এ স্কোয়ার করলে একটু জটিল হয়ে যাচ্ছে, তোমরা 0.5 তাড়িয়ে দাও, 9 স্কোয়ার করো, 9 নং কত 81/100, তাহলে এটা 19 প্লাস 81-কে 100 দিয়ে ভাগ করলে 0.8 হয় অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 19.8। এটা দেখো 20 কাছাকাছি গেছে, তাহলে এটা আমরা নিতে পারি। তাই আগে দেখি ডিটা অবশ্যই হবে না, 11.5 আছে, 11.5-কে 2 দিয়ে গুণ করলে কত হয় 22, তার সঙ্গে প্লাস করলে আরও বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। এই অপশান টেস্টের মাধ্যমে করলে এই সূত্রটাই মনে রাখলে আমরা এগুলো করতে পারবো। ওই বড় সূত্র মনে রেখে এবং ওই সূত্রে গেলে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, পরীক্ষার সময় পারবে না, টাইম অনেক খেয়ে নেবে। 48-এর দাগটা দেখো, একই রকমভাবেই করবো। 48-এর দাগে কি আছে, এখানে বলেছে ক্ষেত্রফল 20% হ্রাস পেয়েছে, আগেরটা বৃদ্ধি ছিল, হ্রাস পেয়েছে। আচ্ছা, অপশানগুলো লিখে ফেলি প্রথমে। অপশান এ আছে 11.25, অপশান বিতে আছে 12.26, অপশান সিতে আছে 9.52, অপশান ডিতে আছে 10.56, এইটা আছে। তাহলে আমাদের 20% এখানে এরিয়াটা 20% হ্রাস পেয়েছে, এখানে হ্রাস পেয়েছে। যেহেতু এখানে হ্রাস পেয়েছে, আমরা এখানে এক্স এর ভ্যালুটা, যে সূত্রটা আমরা কোন সূত্র বলেছি, x² 2x প্লাস x²/100, এটা নিয়েই করব। যেহেতু এখানে হ্রাস পেয়েছে, তাহলে আমাদের ব্যাসার্ধটা হ্রাস পাবে, কত পার্সেন্ট সেটা বের করতে হবে। এই হ্রাসের ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটা মাইনাস হিসেবে ধরবো, এক্স এর মানটা মাইনাস আছে। তাহলে অপশান প্রথমে এইটা, এখানে 11.25-কে আমরা 11 নিয়েই কল্পনা করি, তাহলে মাইনাস হিসেবে লিখবো বলেছি, এটাকে 11টাকে -11 লিখবো, -11 দিয়ে কত হয় -22, মিটলো। এবার x² করলে -x² করলে -x এর স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, সো এখানে 11² কত হয় 121/100 লিখবো। এটা কিন্তু ভালো করে দেখবে, এখানে শুধু x ছিল, তাহলে মাইনাস ধরে করবো বলেছে, 11টাকে -11 ধরবো, তাহলে -11 গুণ 2 22 হলো। এটা x এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাসটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে, -11² প্লাস হয়ে গেল, তাহলে এটা প্লাস 11 121/100, তাহলে এটা কত হলো -22 প্লাস এই দুটো শূন্যের জন্য পয়েন্ট বসালে 1.21 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, -22 থেকে 1 চলে গেলে কত হয় -21, তার থেকে আবার 0.2 চলে যাচ্ছে, তাহলে -20.8 হবে, এরকম 80 সামথিং হবে। ভালো করে দেখো, 22 থেকে 1 পয়েন্টের আগে 1 আছে, 1 চলে যাচ্ছে মানে 21 হওয়ার কথা, কিন্তু আবার এখানে 0.2 আছে, সেটাও তো চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে -20.80 হবে। এটা কাছাকাছি গেছে, 20 কাছাকাছি। বি এর দাগটা কি আছে 12.26, 0.26 তাড়িয়ে দাও, 12টাকে ভাবো, তাহলে -12 দিয়ে কত -24, এটাও এবার 12² করবো, -12² মানে অটোমেটিক্যালি মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাচ্ছে, 12 কত 144/100, এটা করলে -24, আর এটা করলে কত হয় 1.44, এটা মাইনাস 1-এর জন্য -23, তার থেকে আবার 0.44 বাদ, মানে -22.56 টাইপের এরকম অ্যাপ্রক্সিমেট আসবে, এটা আরও দূরে, ফলে এটা সঠিক উত্তরের কাছাকাছি গেছে। সি এর দাগটা 9.52, তো তাহলে 9.52 2টা বাদ দিয়ে 9.5, আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ধরবো, 9.5-কে 2 দিয়ে গুণ করলে কত হয় -19 হয়। এইবার এখানে স্কোয়ারের সময় আমরা 0.5-কে তাড়িয়ে দিলাম, 9 নং কত 81/100, তাহলে -19 প্লাস 0.8, এটা করলে কত হয় -19 থেকে আরও কমে যাচ্ছে, তাহলে -19 থেকে আরও কমলে কত হয় -18.2 হবে, এটা হবেই না বোঝা যাচ্ছে। ডি অপশানটা কত হয় 10.56, মানে 10.5 ধরবো, 10.5-কে দ্বিগুণ করলে কত হয় 21 হয়, 10.5-কে 2 দিয়ে গুণ করলে 21 হয়, -21 প্লাস
এবার 0.5 হারিয়ে শুধু 10 ধরো, 10কে 100/100, তাহলে -21, এটা কাটলে 1 হয়, +1, তাহলে সমান সমান কত, -20। এটা -20 কাছাকাছি চলে গেছে। এই আমরা যে স্কোয়ারটা বাদ দিলাম এই 0.5, তার জন্য হয়তো সামান্য এরর থাকবে। আর এখানে তো আমরা 6টা বাদ দিয়েছি, সেই ক্যালকুলেশনে আমাদের এইটা কাছাকাছি ভ্যালু আসছে এইটার তুলনায়, তো এইটা সঠিক উত্তর হবে। এবার তুমি বলতে পারো যে আমাদের এতবার ক্যালকুলেশন করে দেখতে হবে না, তুমি যখনই এইটা বুঝে যাবে যে এইভাবে করা যাবে অঙ্কটা, তখন তুমি এই ভ্যালুগুলো নিয়ে মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবে যে 11×2=22 হচ্ছে আর 11×121, তাহলে এটা এই ক্যালকুলেশনটা কিন্তু আমার মাথায় চলে আসবে, কিন্তু এটা 20 হবে। সিমিলারলি এটার ক্ষেত্রে তুমি প্রথমে বুঝতে পারবে 12×2=24 হচ্ছে আর এই ভ্যালুটা 1 পয়েন্ট সামথিং, সো এটা আসছে না 20 কাছাকাছি, এটা ছোট হয়ে যাচ্ছে, এটাও আসবে না। সো এটা নিয়ে যখন তোমার কাছাকাছি ভ্যালু চলে আসবে, তুমি এটা একটু ক্যালকুলেশন করলেই তুমি সহজে বুঝতে পারবে এটা সঠিক উত্তর হবে। এইভাবে এই অঙ্ক দুটো করলে তাহলে তোমরা পরীক্ষা হলে সহজেই অ্যান্সার করে আসতে পারবে। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে চলে যাই। তাও যদি কোনো অসুবিধা থাকে বুঝতে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরও ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। আচ্ছা, 49 দাগ কি আছে বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 154 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, পরিবৃত্ত অন্তর্বৃত্ত তোমরা সহজে জানো কেমন। সমবাহু ত্রিভুজ যদি এটা হয় তাহলে এইটা হচ্ছে পরিবৃত্ত, বাইরে থেকে যেটা হয় সেটা পরিবৃত্ত, আর অন্তর্বৃত্ত হচ্ছে ভেতরে যে বৃত্তটা তৈরি হয় সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে এখানে একটা সূত্র আছে, সমবাহু ত্রিভুজের বাহুটা যদি এ হয় তাহলে উচ্চতা এইচ সমান সমান হয় √3/2 ইন্টু বাহু মানে এ, এইটা উচ্চতার মান হয়। এই উচ্চতা থেকেই আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারবো। তা আমরা এখানে এইচ নিয়ে ক্যালকুলেশন করব। তা পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে, পরিবৃত্ত মানে বাইরের যে বৃত্তটা, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে সমান সমান এইচ ইন্টু এই উচ্চতা, এইচ ইন্টু একে 2 দিয়ে গুণ করলে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, ঠিক আছে। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিভাবে পাবো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা পাবো এইচকে 1/3 দিয়ে গুণ করলে, তাহলে এটা হচ্ছে 2h/3, এটা হচ্ছে h/3, এইটা পাবো। এইবার ক্ষেত্রফলের পার্থক্য, এটা বড় এটা ছোট, এরিয়াটা বড় হবে এরিয়াটা ছোট হবে, কেন এটা বড় পরিবৃত্ত এটা অন্তর্বৃত্ত, তাহলে পাই, এটা তো ব্যাসার্ধ আর তো এটা, তাহলে πr² মানে 2h/3 πr² মাইনাস পাই এই r², অন্তর্বৃত্তের ক্ষেত্রে h/3 এইটার স্কোয়ার সমান সমান কত বলেছে, 154। তোমরা অবশ্যই জানো πr² বৃত্তের ক্ষেত্রফল হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি এইটা হয় তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে π × r², আর মানে ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত π × r², আর এখানে h/3, তাহলে এই দুটোর ক্ষেত্রফলের পার্থক্য বলেছে 154। তাহলে এখান থেকে আমরা পাইটা কমন নিতে পারি, কমন নিলে ভেতরে পাই আর এইচ দুটোই কমন নেওয়া যায়, আর এইচটা ওই পাশে বাইরে বের করে রাখছি। আচ্ছা, 2×2=4, h²/3×3=9 মাইনাস h²/9 সমান সমান 154। তাহলে এখান থেকে আমরা কি পাই, পাই মানে কত 22/7 গুণ, নিচে দেখো দুটোরই 9 লসাগু আছে, তাহলে 9 4h² থেকে h² বাদ দিলে কত হয় 3h², এই 3 দিয়ে 9 কাটলে 3 হয়, তাহলে 154 এই পাশে, সেখান থেকে আমরা লিখতে পারি h² সমান 154 গুণ এই 22-এর সাথে এপাশে আসলে উল্টে গিয়ে 7/22 হবে, আর 3টা নিচে আছে এপাশে সমান সমান এপাশে চলে গেলে উপরে চলে যাবে। তাহলে এবার কাটাকুটি করলে 7/22 154 হয়, 7×2 = 14, 4 হাতে 1, 7/22 154 হয়। h² সমান সমান 7 গুণ 7 গুণ 3, তাহলে বা h সমান সমান দুটো 7 আছে তো, আচ্ছা এটা এইভাবে লিখি, বা h সমান সমান 7√3,
তাহলে এইচের মান হচ্ছে 7√3। এইচের মান যখন পেয়ে গেলাম, আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে উচ্চতা সমান সমান কি হয়েছে? √3/2 ইন্টু এ মানে যেখানে বাহু, আর এখানে আমাদের উচ্চতা বেড়েছে 7√3। তাহলে এখানে লিখতে পারি অতএব √3/2 ইন্টু এই যে উচ্চতা, এইটা সমান সমান কত বেরিয়েছে? 7√3। তাহলে এই √3 কেটে গেলে বা এ সমান সমান এই 2 আর 7 গুণ করলে কত হয়? 7×2 = 14। তাহলে এ সমান সমান 14। এখানে কোন অপশনটা সঠিক উত্তর? অপশন বিটা সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এটা ভালো করে দেখবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এবার লাস্ট অঙ্ক 50 থেকে চলে আসি। 50 থেকে কি বলেছে? বলেছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর অন্তর। আচ্ছা, এখানে বৃত্তের পরিলিখিত, এইটা বৃত্ত, পরিলিখিত মানে বাইরে, আর অন্তর্লিখিত মানে ভেতরে, বৃত্তের ভেতরে। ঠিক আছে, ছবিটা টেরা বাঁকা হয়ে গেল, এই যে, আর এটা বাইরে হবে। এটা যদি বৃত্ত হয়, বৃত্তকে টাচ করে বাইরে। এক্ষেত্রে যেটা বাইরে হয়, বৃত্তের বাইরে, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান যদি আর হয়, তাহলে এইটা যদি কেন্দ্র হয়, তাহলে বাইরের, আমি দুটো আলাদাভাবে ছবি আঁকছি, পরিব্যাসার্ধ এইটা, সরি, পরিলিখিত বর্গক্ষেত্র এইটা, পরিলিখিত বর্গক্ষেত্র এইটা, সেখানে বৃত্তের যেটা ব্যাস, এই যে ব্যাস, সেটাই হবে বাহু, এই বর্গক্ষেত্রের বাহু। আর যেটা অন্তর্লিখিত আছে, বৃত্তের অন্তর্লিখিত, এই যে বৃত্তের অন্তর্লিখিত যেটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের কর্ণ হবে বৃত্তের ব্যাস। এখানে কি বললাম? ব্যাস সমান সমান বাহু, আর এখানে ব্যাস সমান সমান কর্ণ। এই দুটো মাথায় রাখতে হবে। পরিলিখিতের ক্ষেত্রে ব্যাস সমান সমান বাহু, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ব্যাস সমান সমান কর্ণ। তাহলে এইবার বৃত্তের ব্যাসার্ধটা যদি আমরা আর ধরে নিই, তাহলে এই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান কি হবে? 2r। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান হবে 2r। ঠিক আছে, কর্ণ সমান সমান 2r হবে, এই যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান 2r হবে। এবার আমাদের কি বলেছে? বাহুর অন্তর, তাহলে এর বাহুটা খুঁজতে হবে। আচ্ছা, এর বাহুর সাথে, বা বাহুটা যদি আমরা এ ধরি, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুটা যদি আমরা এ ধরি, তাহলে √2 ইন্টু এ সমান সমান 2r। কারণ বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান সমান 2r/√2। এই √2টা নিচে চলে আসলো। এবার একটা 2 মানে √2 ইন্টু √2 লেখা যায়। এই 2কে √2, দুটো রুটের গুণফল আকারে লেখা যায়। আর নিচে একটা √2 ছিল, সেই √2 কেটে গেল, তাহলে √2r হলো। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু হলো 2r, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু এই এ ধরেছিলাম, সেই এটা বেরোলো কত? √2r। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের এই বাহুটা 2r বিয়োগ এই √2r, এটার সমান সমান কি দিয়েছে? √2 ইন্টু √2 - 1। তাহলে এখান থেকে একই রকমভাবে আমরা কি কমন নিতে পারি? এই 2 এর মধ্যে কিন্তু দুটো রুটের গুণফল আছে, দুটো রুটের গুণফল আছে। তাহলে আমরা যদি √2 আর এই r যদি কমন নিই, তাহলে এই 2 এর মধ্যে দুটো √2 আছে বলেছি, তাহলে একটা √2 পড়ে থাকবে, আর এটা পুরোটা কমন নেওয়া হয়ে গেছে, তাহলে -1 পড়ে থাকবে, সমান সমান √2 ইন্টু √2 - 1। এখানে যা ছিল তাই। এটা সেম কেটে গেল, √2 কেটে গেল, তাহলে দুই দিকে সব কেটে গেলে তাহলে 1 পড়ে থাকে, তাহলে বা r সমান সমান 1। তাহলে অবশ্যই এই বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 1 সেমি। আচ্ছা, এখানে হয়ে গেল অঙ্কগুলো আমাদের আজকে টার্গেট অঙ্ক। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে, এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে নেক্সট ভিডিওগুলো এবং নোটিফিকেশানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাও।